শীতকাল। ডিসেম্বরের সেই হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে কোথায় গায়ে কম্বল মুড়ি দিয়ে শীতের ছুটিটা উপভোগ করবে তা না, মার্চ মাসের ভোটের ডিউটি ট্রেনিংয়ের জন্য পলাশ আর বিমলকে প্রতিদিন বাড়ি থেকে 50 কিলোমিটার দূরে সেই ধারে গোবিন্দপুরে আসতে হচ্ছে। প্রাথমিক স্কুল শিক্ষক হওয়াতে প্রতি বছরই তাদের ভোটের ডিউটি পড়ে। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। উফ বাবা, আজকের মতো শেষ হলো, আবার কাল। এই বলছি, আজকে যাবি নাকি? কোথায় যাবি? আরে তোকে বলেছিলাম না, ঘোষবাবু বলেছিলেন সামনেই নাকি একটা হাট বসে, সেখানে নাকি নদীর একেবারে টাটকা মাছ পাওয়া যায়। না না, ওসব মাছ টাছ নিয়ে আমি যাব না। সামনেই একটা মাছ বাগান আছে। এইসব গ্রামগঞ্জের ফাঁকা জায়গায় কোথায় কি আছে না আছে। তুই ভীতু জানতাম, কিন্তু এতটাও জানতাম না। খুব কথা বলছিস, যেদিন সামনে পড়বি সেদিন টেরটা পাবি। চল চল, আর দেরি করিস না, এরপর 4টা-5-এর লোকালটা মিস করবো। তুই দেখেছিস নাকি? কি রে বল, দেখেছিস? চল না চল, যেতে যেতে বলছি। যুক্তি তর্কে বিশ্বাসী তথাকথিত যুগের ছেলে মেয়েদের মতো পলাশও তেমন একটা ভূতে বিশ্বাসী ছিল না। কিন্তু বিমল একটু অন্যরকম ছিল। যুক্তি তর্কে না গিয়ে মা ঠাকুমাদের পুরনো দিনের কথায় কিছুটা বিশ্বাসী ছিল সে যাই হোক, সেদিন তারা দুটিতে মিলে গল্প করতে করতে স্টেশনে এসে পৌঁছল। তারপর 4টে-5-এর লোকাল ধরে সোজা বাড়ি। সেদিনের মতো দুজনের সাক্ষাৎ সেখানেই শেষ। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই বিমলের ফোন এলো। পলাশ বলল, হ্যাঁ বল, রেডি হয়েছিস? আরে আজকে আমি যেতে পারবো না রে, শরীরটা খুব খারাপ লাগছে। তুই আজকে চলে যা, বুঝলি? আমি ঘোষদাকে বলে দিচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে, তুই তাহলে আজকে বাড়িতে রেস্ট নে, আমি ওই দিকটা ম্যানেজ করে নেব। রাখছি রে। বিমলের অসুস্থতার কারণে পলাশকে সেদিন একাই ট্রেনিং করতে যেতে হলো। পলাশ সেদিন মনে মনে ঠিক করেই রেখেছিল, আজ সে ওই হাট থেকে একটা বড়সড় মাছ কিনে নিয়ে যাবে। কোনো রকমের ট্রেনিং শেষ হতেই সে দিল ছুট সেই হাটের দিকে। নদীর সব টাটকা মাছ দেখতে পেয়ে পলাশের তখন চক্ষু চড়ক গাছ। এমন মাছ সে শহরের বাজারতলিতে আগে কখনো দেখেনি। রূপোর মতো চকচকে দেহ, চোখগুলো দেখে মনে হচ্ছে এখনো যেন ধরে প্রাণ আছে। লোভে পড়ে বাজারের সব থেকে বড় মাছটি পলাশ কিনে ফেলল। মাছটা নাই করে 4 থেকে 5 কিলোর কাছে তো হবেই। বাবু, মাছের পিস ছোট হবে নাকি বড়? না না, কাটতে হবে না, তুমি ওটা গোটাই দাও। গোটা মাছ নিয়ে যাবেন? হ্যাঁ, মানে আমাদের শহরে তো এমন টাটকা নদীর মাছ পাওয়া যায় না, তাই বাড়ির লোককে দেখাতাম আর কি। ঠিক আছে, যেমন আপনার ইচ্ছা। মাছওয়ালার কাছ থেকে মাছটি নিয়ে পলাশ হাট থেকে বেরিয়ে স্টেশনে যাবার জন্য গরুর গাড়ি ধরতে যাবে, ঠিক সেই সময় চারিদিকে অন্ধকার করে প্রচণ্ড ঝড় শুরু হলো। যে যেমন পারল হাট গুটিয়ে বাড়ির পথ ধরল। চারিদিকে ছোটাছুটির মধ্যে পলাশ মাঝপথে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণের মধ্যে পুরো হাট একেবারে ফাঁকা হয়ে গেল। একটু আগেই যে জায়গাটা মানুষের কোলাহলে ভরেছিল, মুহূর্তের মধ্যেই জায়গাটা যেন একটা শ্মশানের রূপ নিল। এ বাবা, হঠাৎ করে সব কেমন শুনশান হয়ে গেল। কি যে জ্বালায় পড়লাম, গাড়ি নেই। কি কুক্ষণে এই বাজারে এসেছিলাম। না, এখন মনে হচ্ছে হাঁটা পথেই যেতে হবে, না হলে লাস্ট ট্রেনটাও পাবো না। এই বলে পলাশ হাঁটতে শুরু করলো। চারিদিক ফাঁকা, কোথাও কোনো মানুষের চিহ্ন পর্যন্ত নেই।
দেখে মনে হচ্ছে এ যেন এক অদ্ভুত মৃত্যুপুরী। বাম হাতে শক্ত করে ধরে আছে মাছটি। মাছটা এতটাই বড় যে মাছের লেজটা একেবারে মাটি পর্যন্ত ছুঁয়ে যাচ্ছে। হঠাৎই পলাশের মনে হলো কেউ একজন তার পিছনে আসছে, কিন্তু পলাশ পিছনে ঘুরে তাকাতেই কাউকে দেখতে পেল না। কিছুটা অস্বস্তি বোধ করে আবার সামনের দিকে হাঁটতে শুরু করলো, কিন্তু শুকনো পাতার মধ্যে কারোর হেঁটে আসার খসখস শব্দটা পলাশ স্পষ্ট শুনতে পেল। আবারও পিছু ঘুরে তাকালো সে, কিন্তু আবারও কাউকেই দেখতে পেল না। কি ব্যাপার? পিছনে কাউকেই তো দেখতে পাচ্ছি না। তবে কি সবটাই আমার মনের ভুল? হ্যাঁ, তাই হবে। এই ঝড় বৃষ্টির রাতে কেই বা আসবে? নিজের মনে সাহস জুগিয়ে পলাশ আবার হাঁটতে শুরু করলো। এইবার সে আর কোনো পায়ের শব্দ শুনতে পেল না। শব্দটা এলো একেবারে তার কানের কাছে। কেউ যেন তার কানের কাছে এসে ফিসফিস করে কিছু একটা বলে গেল। কে রে, মাছ নিয়ে কোথায় যাচ্ছিস? কাউকেই দেখতে পেল না সে। এই শীতের রাতেও পলাশ ঝরঝর করে ঘামতে লাগলো। পলাশ পা চালিয়ে সেখান থেকে যেতে যাবে, অমনি পাশের বাঁশ ঝাড় থেকে একটা বাঁশ ধপ করে তার সামনে পড়ে গেল। পলাশের বুকটা ধরাস করে উঠল। পলাশ কাঠের পুতুলের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। মুহূর্তের মধ্যে পলাশের চোখের সামনেই বাঁশটা আবার টান টান হয়ে উপরে উঠে গেল। এসব এসব কি হচ্ছে? কি হচ্ছে এসব? পলাশ নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না। এবার পলাশ আরো জোরে হাঁটতে শুরু করলো। হেঁটে যাচ্ছে তো হেঁটেই যাচ্ছে। পথ যেন আর শেষ হচ্ছে না, যেন একই জায়গায় বারবার সে ফিরে আসছে। কেউ যেন ইচ্ছে করে বারবার তার পথ বদলে দিচ্ছে। তারপর হঠাৎই দূরে সে একটা গরুর গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখল। আরে হয়তো একটা গরুর গাড়ি। পলাশ আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গিয়ে সোজা গরুর গাড়িতে চেপে বসল। পিছন থেকে গাড়ির চালকের মুখটা ঠিক স্পষ্ট দেখতে পেল না, তবে গাড়ির পিছন থেকে লোকটির দেহের গঠন দেখেই বোঝা যাচ্ছে বেশ ছিপছিপে চেহারা। দেহের রংটাও একেবারে মিশমিশে কালো। পরনে সাদা ধুতি, পুরো শরীরটা একটা কালো চাদরে মুড়ে আছে। পলাশ কিছু বলবার আগেই গরুর গাড়ি চলতে শুরু করল। স্টেশনে যাব, বুঝলে? যা ভাড়া হয় তার থেকে একটু বেশি দেব, তবে একটু তাড়াতাড়ি চলো। কোনো উত্তর এলো না গাড়ি চালকের কাছ থেকে। গাড়ি চলছে। কনকনে ঠান্ডা হাওয়া যেন চারিদিক দিয়ে প্রবেশ করে পলাশের সারা শরীরটাকে কাঁপিয়ে দিচ্ছে। সারা দিনের শরীরের ক্লান্তি আর গরুর গাড়ির ঝাঁকুনিতে পলাশের দু চোখে ঘুম নেমে এলো। হঠাৎ একটা বিশ্রী আষ্টে গন্ধতে পলাশের ঘুমটা ভেঙে গেল। অন্ধকারের মধ্যে রাস্তাটাও ভালো করে দেখা যাচ্ছে না, তবে জ্যোৎস্না আলোতে যতটুকু দেখা গেল তাতে সে বুঝতে পারল এটা স্টেশনে যাবার রাস্তা নয়। পলাশ এবার কর্কশ সুরেই বলে ওঠে, এ কি, তুমি আমায় নিয়ে কোথায় যাচ্ছ? এটা তো স্টেশনে যাবার রাস্তা নয়। তবে আবারও কোনো উত্তর এলো না। এবার পলাশের একটু অস্বস্তি হলো। হঠাৎ করে নিজের হাত ঘড়িটার দিকে চোখ রাখতেই সে দেখে রাত তখন 1টা বাজে। এ কি, রাত 1টা বাজে? এই যে, আমি তোমাকে বলছি, তোমাকে তো আমি স্টেশনে নিয়ে যেতে বলেছিলাম। স্টেশনে না গিয়ে তুমি এটা কোথায় নিয়ে যাচ্ছ আমায়? ইয়ার কি হচ্ছে নাকি? হ্যাঁ, এক্ষুনি গাড়ি থামাও, নইলে কিন্তু আমি চিৎকার করে লোক ডাকবো। গাড়ি থামাও বলছি, থামাও, গাড়ি থামাও। হাসির শব্দটা বড়ই অদ্ভুত, শুনে যেন শরীরটা শিহরিত হয়ে উঠল। গাড়ি আরো জোরে ছুটতে শুরু করলো।
দেখো, তুমি যদি গাড়ি না থামাও তবে কিন্তু আমি গাড়ি থেকে ঝাঁপ দেবো। হ্যাঁ। এবারে গাড়ি থামলো। লোকটা পলাশের দিকে ফিরে তাকালো। অন্ধকারে লোকটার মুখটা ঠিক বোঝা গেল না, শুধু চোখগুলো হালকা আলোতে জল করছিল। আষ্টে গন্ধটা মুহূর্তের মধ্যে আরো বেড়ে গেল। তারপর চোখের পলক ফেলতে লোকটা কোথায় যেন উধাও হয়ে গেল। লোকটা কোথায় গেল? পাশ ফিরে তাকাতেই দেখে মাছটিও পাশে নেই। কি মাছটা কোথায় গেল? তার মানে কি ওই লোকটাই মাছটা নিয়ে পালিয়েছে? না না না, পলাশের খুব রাগ হলো। এক লাফে গরুর গাড়ি থেকে নেমে এলো সে। তারপর লোকটার পিছনে দৌড়তে শুরু করলো। সে যতই সামনে যেতে লাগলো লোকটাকে যেন আরো অনেক লম্বা মনে হতে লাগলো। এরপর লোকটা হঠাৎ দাঁড়িয়ে গেল আর এক দৃষ্টিতে পলাশের দিকে চেয়ে স্থির হয়ে জমির আলের মাঝখানে দাঁড়িয়ে রইল। পলাশ দৌড়ে এসে লোকটার হাত থেকে মাছটা কেড়ে নেবার চেষ্টা করল। দাও, আমার মাছ দাও। এইবার চাঁদের হালকা আলোতে পলাশ লোকটির মুখটা দেখতে পেল। কি বিভৎস সেই রূপ! এবড়ো খেবড়ো মুখমণ্ডলে রক্ত যেন লেপ্টে রয়েছে সর্বত্র। দেহটা একেবারে মাছের আঁশের মতো খসখসে। সারা মুখে মাছের কাঁটা বিদ্ধ হয়ে রয়েছে। পলাশ এতক্ষণে বুঝতে পারল তার সামনে যে দাঁড়িয়ে রয়েছে সে কোনো মানুষ নয়। পলাশ এবার দৌড়ে পালাবার চেষ্টা করলো, কিন্তু পিছন থেকে একটা লম্বা হাত এসে পলাশের গলাটা চিপে ধরল। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও। পলাশের অর্ধেক শরীর আলের কাদা মাটির ভিতরে নিমজ্জিত। তার হাত পাগুলো ক্রমশই ছটফট করতে করতে ধীরে ধীরে শিথিল হয়ে পড়ল। পরের দিন সকাল হতেই চাষিরা চাষ করতে এসে পলাশের মৃতদেহটি লক্ষ্য করে। আলের পাড়ে এমন মৃতদেহ দেখে আর পাশে মাছের কাঁটা অংশ পড়ে থাকতে দেখে তাদের আর কিচ্ছুটি বোঝার বাকি রইল না। একজন বলল, মাছ নিয়ে কি এইদিকে আসে? আহা গো, মনে হয় তেনারাই টেনেছে। তাই এইভাবে ছেলেটা মারা গেল। আরে ওরা তো মাছের গন্ধেই আসে। বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম আরো ভয়ঙ্কর কাহিনী দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রেখো।